আমি ডক্টর আরাফাত চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। অনেকদিন পর আপনাদের সাথে দেখা আবার সেম আরেকটা অ্যাসাইনমেন্টের ক্লাস নিয়ে। এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে আগে ছিল এসএসসিটা, এটা হচ্ছে এইচএসসিটা। সেম স্যার, আমরা এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমরা আসলে দুইটা ওয়েতে আপনাকে দিচ্ছি। একটা হচ্ছে আমাদের হচ্ছে যাদের সলভিং ক্লাসটা দরকার তারা হচ্ছে এই সলভিং ক্লাসটা দেখতে পারবা। আর যদি যাদের মনে হচ্ছে যে না আমরা তো মোটামুটি পারি, আমাদের মোটামুটি সমস্যা নাই তেমন, বেসিকের মোটামুটি আমরা কাভার করতে পারবো, তাহলে তাদের হচ্ছে এই যে ডিসক্রিপশনের নিচে হচ্ছে তোমার একটা ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে। ওই ড্রাইভের লিঙ্ক থেকে তুমি ইজিলি ওটা তুমি ডাউনলোড করে দেখতে পারবা অথবা নিজে লিখে নিতে পারবা। লিখার আগে একটু বলে রাখা ভালো, ওই যে যেটা ড্রাইভের তোমার যেটা স্লাইড আছে ওই স্লাইডের 4 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে ওইখানে হচ্ছে আমি হুন্ডে নীতিটা আগে লিখছি, আহ্বান নীতিটা পরে লিখছি। সো তোমরা একটু উল্টা কাজ করবে, তোমরা আগে আহ্বান নীতিটা লিখবে, দেন হচ্ছে হুন্ডে নীতিটা লিখবা। এই জিনিসটা একটু যাতে মাথায় থাকে। আচ্ছা স্যার, আমাদের হচ্ছে এইচএসসির ফার্স্ট উইকের অ্যাসাইনমেন্টটা দিয়ে দিচ্ছে এবং ওটা নিয়ে হচ্ছে আজকে আমাদের সলভ ক্লাস, এবং আমরা ট্রাই করব হচ্ছে আপনাদেরকে ওই পড়াগুলো নিয়ে যাতে একদম বিশদভাবে বিশ্লেষণ করি। আরেকটা কথা হচ্ছে, যেহেতু এখন আপনাদের শর্ট সিলেবাস অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের পরীক্ষা নেওয়ার কথা বলতেছে, আর বড় কথা হচ্ছে এই পরীক্ষার পরে হচ্ছে আপনাদের অ্যাডমিশন টেস্ট। আপনাদের স্যার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আপনারা যে এই যে শর্ট সিলেবাসটা আছে এই শর্ট সিলেবাসের সাথে সাথে আপনাদের অ্যাডমিশনের প্রিপারেশনটা কিন্তু স্যার একটু শুরু করে দেন। কীরকম, যে শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে ওগুলাকেই হচ্ছে আপনারা কি করবেন, ওগুলাকেই হচ্ছে আপনারা ভালো করে এলোবোরেট করে পড়বেন, যাতে করে হচ্ছে আপনাদের খুব কাজে দেয়। কারণ হচ্ছে পরবর্তীতে নাহলে আপনাদের প্রেশার পড়ে যাবে। আচ্ছা স্যার, আচ্ছা কথা না বলে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আজকে আমাদের ক্লাসে যদি একটু দেখে রাখেন, আমাদের হচ্ছে 4টা কোয়েশ্চেন আছে। এই 4টা কোয়েশ্চেনটাই হচ্ছে আমরা ব্যাখ্যা করব। আমাদের হচ্ছে এখানে হচ্ছে আমরা ডিসক্রিপটিভ ওয়েতে ব্যাখ্যা করব, মানে আমাদের ট্রাই করবো হচ্ছে আমরা বোঝানোর জন্য। আর বললাম তো আপনাদের লেখার দরকার হলে আপনি কোথা থেকে লিখে নেবেন, আপনি একটু কষ্ট করে হচ্ছে স্যার এই আমাদের স্লাইডগুলো দেখলে মোর দেন এনাফ। তাহলে প্রথম কথা হচ্ছে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা। এখন বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা যদি আমি একটু বলতে চাই, আমি একটু পড়াই সুন্দর করে। পরমাণু মডেল আছে আমাদের কয়টা? আমাদের হচ্ছে 5টা পরমাণু মডেল নিয়ে আমরা কথা বলি। একটা হচ্ছে থমসন পরমাণু মডেল, একটা হচ্ছে তোমার রাদারফোর্ড পরমাণু মডেল, একটা হচ্ছে বোর পরমাণু মডেল, একটা হচ্ছে ডি ব্রকলি পরমাণু মডেল বা ডি ব্রকলির কথা, আর লাস্ট হচ্ছে কোয়ান্টাম পরমাণু মডেল। এই 5টা মডেল আমাদের সেকেন্ড চ্যাপ্টারের বইয়ে আছে। এখন ওইখান থেকে তোমাকে বলছে হচ্ছে বোর পরমাণু মডেলের কথা। বোর পরমাণু মডেলটা কবে আসছে? রাদারফোর্ড পরমাণুর পরে। বোর অ্যাকচুয়ালি কি করছিল, রাদারফোর্ডের যে যে সমস্যাগুলো ছিল ওই সমস্যাগুলো তিনি দূর করছে। কি কি সমস্যা ছিল রাদারফোর্ডের? 1 নাম্বার পয়েন্ট দিয়ে যদি আমরা একটু পড়াই, একটু দেখেন 1 নাম্বার পয়েন্ট দিয়ে তোমাকে যদি পড়াই, প্রথম কথা হচ্ছে রাদারফোর্ডের যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের থিওরি। ঠিক আছে, ম্যাক্সওয়েলের থিওরি মানে ম্যাক্সওয়েলের তত্ত্বটা। ম্যাক্সওয়েল বলছিল হচ্ছে কোনো ঋণাত্মক কণা যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তা লাগাতার শক্তি বিকিরণ করে এবং এক সময় কেন্দ্রে পতিত হয়, ফলে মডেলটি নষ্ট হয়ে যায়। এই থিওরিটা, এই ম্যাক্সওয়েলের যেটা ভুল থিওরি ছিল, ভুল তত্ত্ব ছিল, এই তত্ত্বটাকে সে দূরীভূত করছে কোন সূত্রের মাধ্যমে? তোমার শক্তি স্তর বা কক্ষপথের মাধ্যমে। শক্তি স্তর, কক্ষপথ বা কিসের মাধ্যমে? বা অরবিটের মাধ্যমে। এটা হচ্ছে বোর পরমাণু মডেলের ব্যাখ্যা। কিভাবে দূর করছে স্যার? আমি একটু মুখে বলি। কোনো স্তরে ইলেকট্রন যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তা লাগাতার শক্তি, বৃত্তাকার পথে ঘুরতে থাকলে তা লাগাতার শক্তি বিকিরণ করে এবং একসময় কেন্দ্রে পতিত হয়। এটা হচ্ছে রাদারফোর্ড, এটা হচ্ছে ম্যাক্সওয়েলের থিওরি। কাকে নিয়ে? রাদারফোর্ডকে নিয়ে। তখন বোর বলতেছে হচ্ছে স্যার কি, কোনো পরমাণু ইলেকট্রন নির্দিষ্ট স্তরে থাকা অবস্থায় কোনো শক্তি শোষণ বা কোনো শক্তি বিকিরণ করে না। পরমাণুর এই স্তরকে তোমার কি বলা হয়? 3টা নাম বলা হয়। কি কি বলা হয় একটু দেখেন। একটা বলা হয় শক্তি স্তর, একটা বলা হয় কক্ষপথ, আর একটা বলা হয় অরবিট। এই 3টা নাম একটু ভালো করে দেখবেন। কি কি বলছি? 3টা নাম, শক্তি স্তর, কক্ষপথ, অরবিট। মোর দেন এনাফ। ঠিক আছে স্যার, এই কক্ষপথকে আমরা প্রকাশ করি কি দ্বারা? এন দ্বারা। এন সমান 1 2 3। 1 মানে কি? কে, 2 মানে কি? এল, 3 মানে কি? এম, অ্যান্ড 4 মানে এন। ওকে স্যার, আশা করি এটা ক্লিয়ার। তারপর 2 নাম্বার থিওরি উনি আনসার হচ্ছে কোনো ইলেকট্রনগুলো কিভাবে করে ঘুরবে বা একটা যে পথে ঘুরতেছে তার কোনো আকৃতি নিয়ে কোনো ব্যাখ্যা দেয় নাই। তাহলে আকৃতি নিয়ে কোনো ব্যাখ্যা দেয় নাই।
ঠিক আছে, তাহলে উনি একটা ব্যাখ্যা দিচ্ছে, সেটা হচ্ছে কি ভরবেগ, সেটা হচ্ছে স্যার আমরা একটু লিখবো, সেটা হচ্ছে কি ভরবেগ একটু লিখলেই হবে, সেটা হচ্ছে স্যার কৌণিক ভরবেগ। সেটা হচ্ছে কি স্যার, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। এখন কৌণিক ভরবেগের সূত্রটা হচ্ছে কি স্যার, কৌণিক ভরবেগের সূত্রটা হচ্ছে mvr ইকুয়ালস টু nh ডিভাইডেড বাই 2π। এখন স্যার আমি একটু কষ্ট করে বলবো, কৌণিক ভরবেগ যখন কোনো পরমাণুর মধ্যে আসে, কৌণিক ভরবেগ, আমাদের দুই ধরনের ভরবেগের কথা আমরা বলি, একটা রৈখিক একটা কৌণিক। রৈখিক যেদিকে ইচ্ছে সেদিকে যেতে পারে, কিন্তু কৌণিকটা অলওয়েজ একটা বৃত্তাকার পথে ঘুরবে কোণ তৈরি করে করে। তাহলে কৌণিক ভরবেগ দিয়ে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে হচ্ছে আমরা যে এই শক্তি স্তর, কক্ষপথ, অরবিটের কথা বলতেছি তা দেখতে অ্যাকচুয়ালি কি আকার, তা দেখতে অ্যাকচুয়ালি বৃত্তাকার। আচ্ছা স্যার, তারপর হচ্ছে শক্তির বিকিরণ নিয়ে, মানে যে বিকিরণটা তৈরি হয় তা নিয়ে কোনো কথা বলে নাই। তাহলে উনি এটা কিভাবে করে তৈরি করছে, কিভাবে করে দূর করছে, তিনি তৈরি করছে হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ দিয়ে বর্ণালী নিয়ে ব্যাখ্যা করছে। উনি বলছে হচ্ছে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়ার সময় শক্তির কি ঘটে, শক্তির শোষণ হয়। ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়ার সময় শক্তির কি হয়, শক্তির শোষণ হয়। আর উচ্চ শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তরে আসে শক্তির কি হয়, শক্তির বিকিরণ হয়। ঠিক আছে, এবং উনি এটাকে প্রকাশ করছে হচ্ছে এরকম একটা চিত্র দিছে, এখানে একটা ইলেকট্রন আছে E1, এখানে তুমি শক্তি দিলা, সে কোথায় চলে গেল E2। এখন পরমাণুতে শক্তি বলতে তুমি আলোর শক্তি দিচ্ছ, যেটাকে আমি এইচ নিউ বলি। এই এইচ নিউ তুমি কোন সূত্র থেকে পাবা, তুমি প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে পাবা। প্লাঙ্ক বলতেছে হচ্ছে ইলেকট্রন ক্ষুদ্র ক্ষুদ্র কি আকারে আসে, প্যাকেট আকারে আসে। ঠিক আছে, ওই প্যাকেটগুলোকে তুমি বলতেছো হচ্ছে ফোটন। ঠিক আছে, ওই ফোটনের একটা নির্দিষ্ট কম্পাঙ্ক থাকে, অর্থাৎ কোনো আলোর শক্তি তার কম্পাঙ্কের সমানুপাতিক। এই সমানুপাতিক চিহ্ন দূর করার জন্য আমরা কি আনবো, আমরা একটা ধ্রুবক আনবো, ই ইকুয়ালস টু কি নিউ, এইচ নিউ, যেটা হচ্ছে এখানে এইচ মানে কি ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক। তাহলে এখানে আলোর পার্থক্যটা হয়, সেজন্য আমরা লিখি হচ্ছে E2 মাইনাস E1 সমান কি নিউ, এইচ নিউ। মানে হচ্ছে ইলেকট্রন প্রথমে E1 এ ছিল, শক্তি শোষণ করে কোথায় চলে গেছে, E2 তে গেছে। এখন E1 থেকে E2 তে গেছে হচ্ছে কোন শক্তি শোষণ করে, আলোক শক্তি শোষণ করে। এখন সকল আলোক শক্তির সমীকরণ হচ্ছে কোন নিউ, এইচ নিউ। সেজন্য E2 এর সাথে E1 এর ডিফারেন্স হচ্ছে তোমার কি নিউ, এইচ নিউ। আশা করি তোমাদের এটা খুব সুন্দর করে ক্লিয়ার হয়েছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের হাফ পার্ট ছিল। তারপর আসেন সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা হচ্ছে স্যার রাদারফোর্ডটা বললাম কি বলছি স্যার, বোর হচ্ছে রাদারফোর্ডের মডেলটাকে একটু উন্নত করছে। রাদারফোর্ড কিন্তু এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু নিয়ে ব্যাখ্যা করছে, বোরও এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু নিয়ে ব্যাখ্যা করছে। মানে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালী তোমার কে ব্যাখ্যা করতে পারে না, বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে না। 2 নাম্বার, আমরা যে এখানে শক্তি স্তর, কক্ষপথ, অরবিটের কথা বলতেছি এটা অ্যাকচুয়ালি দ্বিমাত্রিক, কিন্তু বর্তমানে পরীক্ষার মাধ্যমে জানা গেছে সেগুলো হচ্ছে কয় মাত্রিক হয়, সেগুলো হচ্ছে তোমার দ্বিমাত্রিক হয়। অ্যান্ড সবচেয়ে মোস্ট যে ভুলটা এখানে বোর কি করছে, এই কৌণিক ভরবেগে তার অবস্থান মানে আর মানে অবস্থান, ব্যাসার্ধ, বি মানে হচ্ছে ব্যাগ, দুইটাই নির্দিষ্ট করে দিছে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি হাইজেনবার্গের নিশ্চয়তা নীতি মতে তুমি একটা জিনিসের অবস্থান নির্ণয় করতে পারলে ব্যাগ নির্ণয় করতে পারবে না, আর ব্যাগ নির্ণয় করতে পারলে তুমি অবস্থান নির্ণয় করতে পারবে না। মানে জিনিসটা হচ্ছে আমি এখন এখানে দাঁড়ায় আছি, তাহলে আমার অবস্থানটা এই জায়গায়, ঠিক আছে, কিন্তু আমার এখন কোনো ব্যাগ নাই, তাহলে তুমি আমার ব্যাগ নির্ণয় করতে পারতেছো না, আমার অবস্থানটা তুমি নির্ণয় করতে পারতেছো। কিন্তু আমি যখন মুভ করব তুমি আমার ব্যাগ নির্ণয় করতে পারবা, কিন্তু তুমি আমার অবস্থান নির্ণয় করতে পারবা না। কথাটা বুঝতে পারছেন স্যার? এই প্রবলেমটা সবচেয়ে বেশি আসছে সবচেয়ে। এটা গেল। আরেকটা হচ্ছে উনি দুইটা কথা বলছে, এই যে বর্ণালীগুলো নিয়ে আমরা যে কথা বলতেছি, যেহেতু আমরা একটু বলি, আমাদের পরমাণুর মধ্যে যখন অযুগ্ম ইলেকট্রন থাকে, আমাদের পরমাণুর মধ্যে যখন অযুগ্ম ইলেকট্রন বা ভেজর ইলেকট্রন থাকে, আমাদের পরমাণুর মধ্যে যখন অযুগ্ম ইলেকট্রন বা ভেজর ইলেকট্রন যখন থাকে, তখন তারা কি করে, তখন তারা এই শক্তি স্তরের চারদিকে ঘূর্ণায়মান থাকে। এই শক্তি স্তরের চারদিকে যে ইলেকট্রনের ঘূর্ণায়মান থাকে, ইলেকট্রন যে ঘূর্ণায়মান থাকে, এটাকে বলা হয় তোমার কার প্রবাহ, এটাকে বলা হয় তোমার ইলেকট্রনের প্রবাহ।
এটাকে বলা হয় তোমার কার প্রবাহ, এটাকে বলা হয় তোমার ইলেকট্রনের প্রবাহ। এই ইলেকট্রনের প্রবাহের অপর নাম হচ্ছে তোমার কি প্রবাহ, তোমার বিদ্যুৎ প্রবাহ। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করবেন স্যার, এই বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ, আমি যখন কারেন্ট মানে কোনো জিনিস চার্জ দিই, মোবাইলের যেটা প্লাগ, ওই প্লাগের পুরো জিনিসটা প্লাস্টিক দিয়ে তৈরি করা, কিন্তু যেটা দুটো প্লাগ ওই দুটো হচ্ছে মেটাল দিয়ে তৈরি করা। কেন? কারণ হচ্ছে মেটাল দিয়ে তৈরি করলে ওখানের মধ্যে ইলেকট্রিসিটি যাবে এবং যাওয়ার পর ওটা স্যার ওখানে লেগে থাকে। কেন লেগে থাকে? কারণ যেখানেই বিদ্যুৎ প্রবাহ থাকে সেখানেই তোমার একটা ধর্ম ডেভেলপ করে, সেটা হচ্ছে তোমার কি ধর্ম, সেটা হচ্ছে তোমার চৌম্বক ধর্ম। অর্থাৎ যেখানে বিদ্যুৎ প্রবাহ আছে সেখানে চৌম্বক ধর্ম আছে। সেজন্য স্যার যখন তুমি একটা বড় চৌম্বক ক্ষেত্র আনবা তখন এই একটা পরমাণুর বর্ণালীগুলো ছোট ছোট হয়ে যাবে। তাহলে আবার যদি তাহলে একটা চৌম্বক ক্ষেত্র আনলেও হয়ে যাবে, একটা তড়িৎ ক্ষেত্র আনলেও হয়ে যাবে। তাহলে চৌম্বক ক্ষেত্র আনলে যদি হয়ে যায় তখন তাকে আমরা মনে রাখি চুজি দিয়ে, মানে চৌম্বকের প্রভাব হচ্ছে এটা কি, চৌম্বকের প্রভাব হচ্ছে তোমার কি প্রভাব, জিমেন প্রভাব। কি প্রভাব? জিমেন প্রভাব। আর মানে চুম্বকের কারণে যদি হয় সেটা ব্যাখ্যা করছে কি জিমেন, আর যদি তড়িতের কারণে হয় সেটা হচ্ছে ব্যাখ্যা করছে কি স্টার্ক। স্টার্ক তড়িতেরটা ব্যাখ্যা করছে হচ্ছে কি স্টার্ক। তাহলে স্যার এই পয়েন্টগুলো আমরা খুব সুন্দর করে আশা করি বুঝছি, আমি এক্সপ্লেন করতে পারছি আপনাদেরকে মোটামুটি। আপনারা একটু কষ্ট করে স্যার, আপনারা একটু কষ্ট করে এই পড়াটা স্যার, আপনারা একটু কষ্ট করে এই পড়াটা স্যার কি করবেন, এই পড়াটা আমরা লিখে দেওয়া আছে স্লাইড থেকে, ওখান থেকে লিখে নেবেন। তো আশা করি আপনাদের ফার্স্ট কোয়েশ্চেন নিয়ে তেমন কোনো কোয়েশ্চেন নাই। দেন আমরা চলে যাব হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেনে। ঠিক আছে, সেকেন্ড কোয়েশ্চেনটা কি স্যার একটু দেখেন, সেকেন্ড কোয়েশ্চেনটা কি, সেকেন্ড কোয়েশ্চেনটা কি, হ্যাঁ আমরা একটু আসি। আমার সেকেন্ড কোয়েশ্চেনটা স্যার, আমার সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যাকে নিয়ে। ঠিক আছে, আমার কোয়ান্টাম সংখ্যাকে নিয়ে। আমার কোয়ান্টাম সংখ্যা কি স্যার? আমার কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4টা। আমার কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4টা। ঠিক আছে, কি কি কোয়ান্টাম সংখ্যা আছে? একটা আছে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা প্রকাশ করি n দ্বারা। তারপর আছে হচ্ছে স্যার, তারপর আছে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা প্রকাশ করি l দ্বারা। তারপর হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা প্রকাশ করি m দ্বারা। আরেকটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা প্রকাশ করি s দ্বারা। এই 4টা সংখ্যা আছে। এই 4টা সংখ্যা এক একটা এক এক ধরনের জিনিস প্রকাশ করে। যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যা তোমার প্রকাশ করে কি, প্রকাশ করে হচ্ছে অরবিটের শক্তিস্তর, শক্তিস্তর প্রকাশ করে, শক্তিস্তর প্রকাশ করে। এটা উপশক্তিস্তর প্রকাশ করে, উপশক্তিস্তর প্রকাশ করে। এটা তোমার অরবিটাল প্রকাশ করে। আর এটা হচ্ছে তোমার ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশ করে। ঠিক আছে, আমাকে এই কোয়ান্টাম সংখ্যাগুলো দিয়ে ব্যাখ্যা করতে বলছে। এখন স্যার কোয়ান্টাম সংখ্যা আমরা অনেক পড়ছি, অনেক মানে অনেক। আমাদের গুণগত রসায়নের মধ্যে যদি কোনো কোয়েশ্চেন ইম্পর্টেন্ট থাকে তার মধ্যে অনেকগুলো কোয়েশ্চেনের মধ্যে তার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে এই কোয়ান্টাম সংখ্যাটা, এবং এটা আমরা সবাই খুব বেশি ভালো করে জানি। ঠিক আছে, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা তোমার কোন স্তরকে আবিষ্কার করছে, কোন স্তরকে নিয়ে বলছে, শক্তি স্তরকে। সহকারী কোয়ান্টাম সংখ্যা তোমার কোন স্তরকে বলছে, উপশক্তি স্তরকে। তারপর হচ্ছে অরবিটাল, তারপর হচ্ছে স্পিনটা হচ্ছে ঘূর্ণন। ঠিক আছে, আসলে অরবিটাল না বলে এটা তুমি বলতে পারো এটা হচ্ছে ত্রিমাত্রিক দিক স্থিতি, ত্রিমাত্রিক দিক স্থিতি এটা প্রকাশ করতে পারে। ঠিক আছে স্যার, একটা ছোটোখাটো একটা কথা বলি, এটা আমাদের অ্যাসাইনমেন্টের বাইরে। যদি আপনাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে, যদি আপনাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে কক্ষপথ ভিত্তিক, কক্ষপথ ভিত্তিক কোয়ান্টাম সংখ্যা কয়টা, কক্ষপথ ভিত্তিক কোয়ান্টাম সংখ্যা কয়টা, এটা জিজ্ঞেস করলো স্যার আপনাকে, কক্ষপথ ভিত্তিক কোয়ান্টাম সংখ্যা কয়টা, তখন স্যার কোয়েশ্চেন আনসার হবে কতটা, 3টা। কারণ দেখেন কোয়ান্টাম সংখ্যা দিয়ে আপনি শক্তি স্তর ব্যাখ্যা করতে পারবেন, আপনি উপশক্তি স্তর মানে S, P, D, F ব্যাখ্যা করতে পারবেন, কিন্তু চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ ত্রিমাত্রিক দিক স্থিতি আপনি ব্যাখ্যা করতে পারবেন না। সেজন্য কক্ষপথ ভিত্তিক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কয়টা, 3টা। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যাগুলো কীরকম স্যার? এখানে সবচেয়ে ছোট, যেমন ধরেন আমরা একটা বিল্ডিংয়ে উঠছি। ঠিক আছে, একটা বিল্ডিংয়ের হচ্ছে একটা ফ্লোরে আছি, ধরেন 2 তলায় আছি, 2 তলায় 4টা ইউনিট আছে। আমি যে কোনো একটা ইউনিটে প্রবেশ করলাম। ঠিক আছে, যে কোনো একটা ইউনিটে প্রবেশ করলাম, ওই ইউনিটে 4টা রুম আছে, মানে যে ইউনিটে প্রবেশ করছে ওই রুমে 4টা রুম আছে। ওই 4টা রুমের সামনের রুমটাতে আমি বসলাম।
তাহলে স্যার দেখেন সামনের রুমের মতো, সামনের রুমে যেটা রুম আছে ওরকম আরও 3টা রুম মিলে ওই ইউনিটটা তৈরি হয়, ঠিক আছে? ঠিক ওরকম আরও 3টা ইউনিট মিলে ওই তালাটা তৈরি হয়। ঠিক ওরকম অনেকগুলো তলা মিলে একটা বিল্ডিং তৈরি হয়। তার মানে হচ্ছে আমি বলি আপনাকে, যেমন আমরা যেটা বলি প্রধান শক্তি স্তর হচ্ছে বড় জিনিস, উপশক্তি স্তর হচ্ছে তার থেকে ছোট জিনিস, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা তার থেকে ছোট, স্পিন কোয়ান্টাম সংখ্যা একদম ছোট। তার মানে অনেকগুলো স্পিন সংখ্যা মিলে তোমার তৈরি হয় কি? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। অনেকগুলো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মিলে তোমার কি তৈরি হয়? শক্তি স্তর। উপশক্তি স্তর। অনেকগুলো উপশক্তি স্তর মিলে তোমার কি তৈরি হয়? তোমার প্রধান শক্তি স্তর তৈরি হয়, ঠিক আছে? তাহলে স্যার এগুলো আমাকে ব্যাখ্যা করতে বলছে। ব্যাখ্যাগুলো স্যার আপনি অলরেডি বললাম যে একটা হচ্ছে শক্তি স্তরের আকৃতি, একটা হচ্ছে উপশক্তি স্তর, একটা হচ্ছে ত্রিমাত্রিক দিক বিন্যাস, একটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এইগুলা কিভাবে করে লিখবেন স্লাইডে খুব সুন্দর করে দেওয়া আছে, এগুলো বোঝা থেকে আপনারা ইজিলি ব্যাখ্যা করতে পারবেন, ঠিক আছে স্যার? তাও আমি একটু বলি, যেমন শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে আমরা বলি হচ্ছে 2n²। উপশক্তি স্তরে নির্ণয় করি হচ্ছে আমরা কি দিয়ে? এল নির্ণয় করি হচ্ছে n-1 দিয়ে। অরবিটাল নির্ণয় করি হচ্ছে 2l+1, এভাবে করে আমরা নির্ণয় করি। আর ইলেকট্রন ঘূর্ণন অলওয়েজ কয়টা থাকে স্যার? 2টা থাকে। তাহলে স্যার এগুলো নিয়ে আমাদের তেমন কোনো কোয়েশ্চেন হবে না, তেমন কোনো প্রবলেম হবে বলে আমি মনে করি না। আমি বুঝাতে পারছি আশা করি, মানে বড় থেকে আস্তে আস্তে ছোট, এগুলো আমাদের নোটের মধ্যে খুব সুন্দর পয়েন্ট করে দেওয়া আছে। পরীক্ষার যদি এরকম করে লিখেন খুব ভালো হবে। আমাকে কয়েকজন অ্যাসাইনমেন্ট পাঠাইছেন যে স্যার আমরা এভাবে করে অ্যাসাইনমেন্ট লিখছি, স্যার বইয়ে যা আছে সব লাইন তুলে দিচ্ছেন। এটা তো স্যার অ্যাসাইনমেন্ট না, ইম্পর্টেন্ট পয়েন্ট, ইম্পর্টেন্ট লাইন, এই জিনিসগুলো যদি আপনি দিতে না পারেন, এই জিনিসগুলো যদি আপনি বুঝাতে না পারেন, তাহলে স্যার আপনার অ্যাসাইনমেন্টটা ফুলফিল হবে না। আশা করি এই স্লাইডটা দেখবেন, ওটা আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা স্যার, এরপরে কোয়েশ্চেন হচ্ছে n যদি 3 হয় তাহলে অরবিটাল সংখ্যাটা নির্ণয় করবেন। স্যার 3 নাম্বার কোয়েশ্চেন, n যদি 3 হয় তাহলে অরবিটাল সংখ্যাটা কিভাবে নির্ণয় করবেন? এখন স্যার আমি একটু কষ্ট করে বলি, n যদি 3 হয় তাহলে কি হবে? এটা স্যার খুব সুন্দর করে আমি দিয়ে দিছি, খুব সুন্দর করে একটা চার্ট তৈরি করে সুন্দর করে দিয়ে দিছি। আমি জাস্ট এখানে একটু ওই জিনিসটা দেখাচ্ছি। আচ্ছা স্যার, আমার n l m, ঠিক আছে? আমি একটু নির্ণয় করি। যদি এখানে l সমান হচ্ছে n-1, m সমান হচ্ছে 2l+1, l সমান হচ্ছে m সমান হচ্ছে 2l+1, ঠিক আছে স্যার? তাহলে আমরা একটু দেখি, n এর মান যখন 1, l এর মান তখন 0, আর l এর মানের উপর তোমার m এর মান নির্ভর করবে। তাহলে l এর মান 0 হলে m এর মান হবে 1 মানে হচ্ছে স্যার এখানে কি বোঝা যাচ্ছে? তার একটা মান আছে। 1 মানে এখানে 1 বসবে না, 1 মানে হচ্ছে তার একটা মান আছে। এখন চৌম্বকের স্যার জেনারেলি হচ্ছে আমরা চৌম্বকের 3টা মান পাই। একটা চৌম্বক হয়তো বা পজিটিভ হইতে পারে, নয়তো বা নেগেটিভ হইতে পারে, নয়তো বা 0 হইতে পারে, মানে নিউট্রাল হইতে পারে। মানে একটা চৌম্বকের তার উত্তর মেরু, দক্ষিণ মেরু নিউট্রাল। উত্তর মেরুকে যদি পজিটিভ ধরেন তাহলে দক্ষিণ মেরুকে আপনার নেগেটিভ ধরতে হবে এবং মাঝখানটাকে আপনার নিউট্রাল ধরতে হবে। এখন চৌম্বকের ক্ষেত্রে যখন আমাকে একটা মান বলছে তার মানে তার চৌম্বকত্ব নাই, সেজন্য ওই মানটাকে আমার চিন্তা করতে হবে হচ্ছে স্যার 0। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা স্যার, এখন যখন আমার 2 হলো তাহলে মানে আমি 2 তলায় উঠলাম। 2 তলায় উঠলে আমার 1 তলা ক্রস করে আসতে হচ্ছে, তাহলে 1 তলা ক্রস করলে হচ্ছে আমার মানটা হচ্ছে 0। যখন আমি 2 তলায় উঠছি ওই জন্য মান হচ্ছে কত? 1। এখন 1 এর মানটা যদি আমি এখানে বসাই, 2 × 1 + 1 মানে কয়টা মান? 3টা মান। ওই যে আমি বললাম না, তাহলে 3টা মান হলে আমি কিভাবে চিন্তা করব? একটা চৌম্বকের 3টা মান থাকতে পারবে, একটা পজিটিভ, একটা নেগেটিভ, একটা নিউট্রাল। তাহলে এখানে l এর মানটা কত? 1। তাহলে হবে এটা কত? -1 0 + 1। আশা করি বুঝতে পারছেন। তারপর আমি যখন 3-এ আসছি তখন হচ্ছে আমার কত? এখন 3 তলায় উঠছি, তাহলে আমার 1 তলা ক্রস করতে হয়েছে, 2 তলা ক্রস করতে হয়েছে, 3 তলা ক্রস করতে হয়েছে। তখন আমার মানটা কত এখানে বসান? 2 × 2 = 4, 4 × 1 কত হয়ে যায়? 5টা। তাহলে আমার মান কয়টা হয়ে গেছে স্যার? 5। তাহলে 5টা হচ্ছে ওই দেখেন -2 -1 0 1 2। বুঝতে পারছেন স্যার কথাটা? তাহলে এখানে যখন n এর মান 3 হয় তখন এখানে আমার কোন অরবিটাল আসে? s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল। এবং তাহলে s এ তোমার অরবিটাল আছে কয়টা? একটা। p এ অরবিটাল আছে কয়টা? 3টা। d এ অরবিটাল আছে কয়টা? 5টা। তাহলে টোটাল কয়টা অরবিটাল হয়? 5 3 8, 8 একে 9। তাহলে n সমান 3 হলে তোমার কয়টা অরবিটাল থাকবে? 9টা অরবিটাল থাকবে, ঠিক আছে? আর ইলেকট্রন সংখ্যা কিরকম হবে স্যার? ইলেকট্রন সংখ্যা হচ্ছে এই যে m সমান কি সংখ্যা বলছিলাম আমরা? m সমান বলছিলাম হচ্ছে আমরা অরবিটাল সংখ্যা।
m সমান বলছিলাম আমরা কি সংখ্যা স্যার m সমান বলছিলাম হচ্ছে আমরা অরবিটাল সংখ্যা আমার যতটা অরবিটাল সংখ্যা আছে আমার ইলেকট্রন সংখ্যা তার দ্বিগুণ হবে তাহলে আমার ইলেকট্রন সংখ্যা ইকুয়ালস টু 2 ইনটু কি সংখ্যা অরবিটাল সংখ্যা 2 ইনটু কি সংখ্যা অরবিটাল সংখ্যা তাহলে আমার অরবিটাল আছে কয়টা স্যার 9টা তাহলে 2 ইনটু 9 তাহলে কয়টা হবে 18টি বুঝতে পারছেন স্যার কথাটা তাহলে n সমান 3 হলে তোমার অরবিটাল হবে কয়টা তোমার অরবিটাল হবে 9টা আর তোমার ইলেকট্রন সংখ্যা হবে কয়টা ইলেকট্রন সংখ্যা হবে স্যার 18টা এই পড়াটা খুব সুন্দর করে আপনার বইয়ে নোট মানে আমাদের স্লাইডে দেওয়া আছে আপনি জাস্ট ওই জিনিসটা ফলো করবেন আর আশা করি এই পড়াটা আপনাদের একদম ক্লিয়ার কাট ভাবে বুঝে গেছে ঠিক আছে স্যার আর লাস্ট কোয়েশ্চেন যেটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট হুন্ডের নীতি আহ্বান নীতি ঠিক আছে হুন্ডের নীতি আর আহ্বান নীতি স্যার আপনারা সব কিছুই জানেন হুন্ডের নীতির সাথে আহ্বান নীতির ডিফারেন্সটা কোথায় হুন্ডের নীতি আহ্বান নীতি পুরোপুরি সিমিলার শুধু একটাই ডিফারেন্স হুন্ডের নীতি যখন তুমি বলবা সাথে সাথেই তুমি স্পিন সংখ্যা দিতে হবে কিন্তু আহ্বান নীতিতে তোমার স্পিন সংখ্যা না দিলেও চলবে ঠিক আছে আহ্বান নীতি কি আহ্বান নীতি স্যার কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠা করা আমরা সবাই জানি আহ্বান নীতি হচ্ছে স্যার ইলেকট্রন সবসময় কোন শক্তি স্তরে প্রবেশ করে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে তারপর আস্তে আস্তে কোন শক্তি স্তরে গমন করে আস্তে আস্তে উচ্চ শক্তি স্তরে গমন করে তাহলে স্যার আমি যদি একটু দেখি যখন এটা আমরা কিভাবে করে নির্ণয় করি এটা আমরা n প্লাস l এর মাধ্যমে নির্ণয় করি n প্লাস l এর মাধ্যমে n মানে কি সংখ্যা n মানে হচ্ছে স্যার প্রধান কোয়ান্টাম সংখ্যা n মানে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর l মানে কি সংখ্যা হচ্ছে l মানে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা ঠিক আছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর l মানে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা ওকে স্যার এখন জিনিসটা খুব ইজি যে সকল অরবিটালের n প্লাস l এর মান কম ইলেকট্রন সবার আগে সে অরবিটালে প্রবেশ করে তাহলে যদি ধরেন আপনি যদি মনে করেন 3d আর 4s এর মধ্যে কোথায় ইলেকট্রন আগে প্রবেশ করবে 3 প্লাস 2 সমান হবে 5 4 প্লাস 0 মান হচ্ছে 4 তাহলে ইলেকট্রন কোথায় প্রবেশ করবে আগে হচ্ছে 4s এ প্রবেশ করবে তাহলে আমি আবার পড়াটা পড়ি n প্লাস l এর মান যত কম হবে ইলেকট্রন সবার আগে সে অরবিটালে প্রবেশ করবে ঠিক আছে স্যার আর যদি n প্লাস l এর মান সমান হয় যদি n প্লাস l এর মান সমান হয় তাহলে যার n এর মান কম যার কিসের মান কম যার n এর মান কম ইলেকট্রন সবার আগে সে অরবিটালে প্রবেশ করবে ইলেকট্রন সবার আগে সে অরবিটালে প্রবেশ করবে ঠিক আছে আর যাদের তোমার কি আছে সর্বশেষ শক্তি স্তরে d4 আছে তার d5 d9 আছে তার d10 f6 আছে তা f7 F13 আছে তা F14 এ পরিণত হবে কারণ এটা অধিক স্থায়ী পরমাণু এই তিনটা পয়েন্ট আমরা পড়লে হবে আরেকটা পয়েন্ট আছে যেটা আজকে আমাদের এখানে পড়ার জন্য রিলিভেন্ট না সো আমরা তিনটা পয়েন্ট দিব একটা হচ্ছে n প্লাস l এর মান কম হলে একটা হচ্ছে n প্লাস l এর মান সমান হলে একটা হচ্ছে যদি তোমার হয় মানে d5 থাকে d4 থাকলে d5 F6 থাকলে F7 এগুলো একটু লিখে নেবেন এগুলো স্যার আমাদের শীটের মধ্যে দেওয়া আছে কিন্তু শীটের মধ্যে একটু উল্টা হয়ে গেছে হুন্ডের নীতিটা আগে চলে আসছে আহ্বান নীতিটা পরে আসছে আপনি আগে আহ্বান নীতিটা লিখবেন দেন হুন্ডের নীতিটা তারপর স্যার আমাদের ইলেকট্রন বিন্যাস করব হুন্ডের নীতি হচ্ছে কি সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বোচ্চ সংখ্যক কি থাকে অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকে তাহলে স্যার আমরা লাস্ট পেজটা এখান থেকে দেখাচ্ছি একটু দেখেন তাহলে আমরা যদি আহ্বান নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করি কীরকম হবে একদম ইজি পটাশিয়াম 19 তাহলে হবে 1s2 2s2 2px1 2py1 2pz1 3s2 2px2 2py2 2pz2 3px2 3py2 3pz2 4s1 এটা হচ্ছে আহ্বান নীতি অনুসারে লিখে দিবেন তারপর হুন্ডের নীতি অনুসারে যদি করেন জাস্ট এটার সাথে এটা লাগাই দিবেন এইগুলো লাগাই দিবেন এই স্যার এভাবে করে লাগাই দিবেন শেষ এই স্যার শেষ এগুলো করে লাগাই দিবেন ঠিক আছে এটা হচ্ছে পটাশিয়ামের আর ক্রোমিয়ামটা হচ্ছে স্যার সব কিছুই সেম ক্রোমিয়ামটা হচ্ছে এত পর্যন্ত সবগুলোই সেম জাস্ট এখানে এসে হচ্ছে 4s1
3D5 এই 3D5টাকে আপনি এভাবে করে লিখবেন 3DXY 3DYZ 3DZX 3DX² Y² 3DZ²। তাহলে কি হবে স্যার? এই 1 2 এরকম করে করে 5টা দিয়ে দিবেন, ঠিক আছে? এগুলো স্যার আমাদের শিটের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে, জাস্ট এই জিনিসগুলো একটু সুন্দর করে লিখে দিবেন। আশা করি সবার পড়াগুলো সুন্দর করে গুছিয়ে নিতে পারবেন। আমাদের অ্যাসাইনমেন্টটা পুরোপুরি নকল করার কোনো দরকার নাই। আপনি অ্যাসাইনমেন্টটা যদি সুন্দর লাগে আমারটা আপনি ফলো করবেন, এর সাথে আপনি আরও চাইলে ইনফরমেশন লাগাবেন, বাট ইম্পর্টেন্ট ইনফরমেশন, নট ইরিলিভেন্ট ইনফরমেশন, যেটা আপনার ইম্পর্টেন্ট কাজে লাগবে। অ্যান্ড ফলো করবেন, কোনো প্রবলেম বা কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই নক করবেন। আমাদের গ্রুপ আছে, ফেসবুক ইউটিউব কমেন্ট বক্স আছে, সব জায়গায় কমেন্ট করবেন। আর প্লিজ যদি পছন্দ হয় অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার।